আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি নিউটনীয় বলবিদ্যা অধ্যায় হাইলাইটসের 4 নম্বর লেকচারে। আমাদের এই লেকচারে আলোচ্য বিষয়গুলো হচ্ছে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল এবং রাস্তার ব্যাংকিং। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম টপিকটা হচ্ছে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল। আমরা প্রথমে কেন্দ্রমুখী বলের আইডিয়াটা নেব, সেখান থেকে কেন্দ্রবিমুখী বলের আইডিয়াটা পেয়ে যাব। খেয়াল করো, কেন্দ্রমুখী বল নামের মধ্যে কিন্তু সংজ্ঞার অনেকখানি লেখা আছে। সংজ্ঞাটা একটু দেখো। যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন ওই বৃত্তের কেন্দ্র অভিমুখে ব্যাসার্ধ বরাবর, খেয়াল করো এই যেখানে কেন্দ্র অভিমুখে বলা আছে ব্যাসার্ধ বরাবর যে বল ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বলে। অর্থাৎ কেন্দ্রমুখী বলের ভূমিকাটা হচ্ছে একটা বস্তুকে বৃত্তাকার পথে গতিশীল রাখা। কেন্দ্রমুখী বল যতক্ষণ থাকবে ততক্ষণ বস্তুটা বৃত্তাকার পথে গতিশীল থাকতে পারবে। কেন্দ্রমুখী বল শেষ, সে আর বৃত্তাকার পথে চলতে পারবে না, সোজা চলে যাবে। তাহলে একটু খেয়াল করো, একটা চিত্র দেখি। এই যে এখানে ধরো এই ছেলেটা একটা দড়ির মাধ্যমে একটা বস্তুকে বেঁধে এই বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। তাই কেন্দ্রমুখী বলটা কি? এই দড়ি বরাবর, অর্থাৎ এই দড়িটাই কিন্তু এখানে এই বৃত্তের ব্যাসার্ধ বোঝাচ্ছে। এই দড়ি বরাবর কেন্দ্র অভিমুখে, এই জায়গাটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র অভিমুখে যে বল প্রযুক্ত হয়ে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখতেছে ওই বলটার নামই কেন্দ্রমুখী বল। এটার ইংরেজি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, দেখানো আছে। ওকে, নর্মালি একটা বস্তু যখন কোনো বক্রপথে ঘুরে তখন তার বেগের দিক হয় স্পর্শক বরাবর। এই যেখানে দেখানো আছে প্যাথ অফ ইনার্শিয়া, অর্থাৎ তার যে জড়তা, যে গতিশীলতা, সেটা কোন বরাবর? স্পর্শক বরাবর। কিন্তু বস্তুটাকে তো বৃত্তাকার পথে গতিশীল রাখতে হবে, অর্থাৎ সে যদি স্পর্শক বরাবর গতিশীল থাকে সে তো এই বরাবর চলে যাওয়ার কথা। তো কি করতে হবে? তাকে আমার একটু ঘুরাইতে হবে, বাঁকাইতে হবে। এভাবে যদি বাঁকাইতে হয় ভিতরের দিকে অবশ্যই একটা বল থাকতে হবে, ওই বলটার নামই কেন্দ্রমুখী বল। এখন একটু খেয়াল করেন, এখানে একটা কথা লেখা আছে, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে প্রতিটি বল এর সমান ও বিপরীত প্রতিক্রিয়া নিয়ে এই জগতে বেঁচে আছে। অর্থাৎ প্রত্যেকটা বল জোড়া সৃষ্টি করে কোনো বস্তুর উপরে প্রযুক্ত হয়। তো কেন্দ্রমুখী বল যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে থাকে তারও একটা বিপরীত ও সমান মানের প্রতিক্রিয়া থাকতে হবে। ওই বলটার নামই হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে সেই হিসেবে বৃত্তের কেন্দ্রের বাহিরের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্র বিমুখী বল বলে। এই চিত্রে সেটা দেখানো আছে, যে নীল দাগটা দ্বারা। এটার ইংরেজি নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্রমুখী বল কি? যে বল কেন্দ্রের দিকে ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে। কেন্দ্র বিমুখী বল কি? কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের বাহিরের দিকে যে বল কাজ করে ওটা কেন্দ্র বিমুখী বল। তাহলে যেহেতু প্রতিক্রিয়া, তাহলে অবশ্যই দুইটার মান সমান হবে কিন্তু দিক বিপরীত হবে। তাহলে বলের মানটা ঠিক কত? এই যে এখানে সেম কথাগুলি বলা আছে, কণাটা যেখানেই থাকুক সবখানে কেন্দ্রমুখী বল সবসময় ভিতরের দিকে ক্রিয়া করবে, কেন্দ্র বিমুখী বল ঠিক তার বিপরীত দিকে। ওকে, তাহলে বলটা কত, বলের মানটা কত? এই যে কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বলের মান mv²/r অথবা m⍵²r, যেখানে v হচ্ছে ওই বস্তুটার রৈখিক বেগ, m হচ্ছে তার ভর এবং r হচ্ছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে r। ওকে, এখন যদি রৈখিক বেগ না জেনে যদি আমি কৌণিক বেগ জানা থাকলে এই ফর্মুলা দিয়ে আমি কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল দুইটাই বের করতে পারবো। তাহলে মোটামুটি কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বলের আইডিয়াটা পাইলাম। কিভাবে বল নির্ণয় করতে হয় এই ফর্মুলা দিয়ে সেটা দেখলাম। ওকে, তাহলে এগুলো ব্যবহার করে আমরা এখন একটা ম্যাথ দেখি। খেয়াল করেন কি বলছে, একটি সুতার মাথায় একটি টেনিস বল বেঁধে 4 মিটার/সেকেন্ড সমবেগে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। সুতার দৈর্ঘ্য বলা আছে 50 সেন্টিমিটার এবং টেনিস বলের ভর বলা আছে 150 গ্রাম। কি বলেছে? সুতার টান নির্ণয় করো। ওকে, সুতার টান মানে কিন্তু আপনাকে কেন্দ্রমুখী বল বের করতে বলছে।
কিভাবে? একটা বস্তুকে যখন আপনি সুতায় বেঁধে ঘোরাবেন, তাকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য কেন্দ্রমুখী বলটা কোন বরাবর কাজ করবে? ওই সুতার মধ্য দিয়েই তো, তাই না? তাহলে ওই সুতার মধ্য দিয়ে যদি বলটা প্রযুক্ত হয়, সুতা একটা টান অনুভব করবে না? কতটুকু টান অনুভব করবে? যতটুকু বল তার মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে, কেন্দ্রমুখী বল। তাহলে এখানে সুতার টান বলতেই আমাকে আসলে কি বের করতে বলছে? কেন্দ্রমুখী বল বের করতে বলছে। তাহলে সেটাই আপনি লিখবেন এখানে, যে সুতার টান ইকুয়ালস টু কেন্দ্রমুখী বল। ওকে, তো কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি জানি আমরা? mv²/r। এটাই কেন লিখলাম? কারণ দেখেন এখানে একটা বেগ দেওয়া আছে, এই বেগটা কিন্তু v রৈখিক বেগ দেওয়া আছে, একক দেখে বোঝা যাচ্ছে, তাই এই ফর্মুলাটাই আমরা লিখলাম। তাহলে মানটা বসিয়ে দেন। m দেওয়া আছে কত? 150 গ্রাম। 150 গ্রামকে যদি আমি কেজিতে নিয়ে লিখি আসবে 0.15। বেগ আছে 4, তার স্কয়ার ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই হচ্ছে 50 সেন্টিমিটার, মানে মিটারে নিয়ে লিখলে হবে 0.5 মিটার। ওকে, তাহলে এখন এটাকে ক্যালকুলেট যদি আপনি করেন কত আসবে? 5, 0.3, 3 × 48 নিউটন। ওকে, তাহলে সুতার টান আমরা পেলাম কত? 48 নিউটন। ওকে, তাহলে এখন খেয়াল করেন খ কি বলছে। খ বলছে যদি সুতাটি সর্বোচ্চ 24 নিউটন টান সহ্য করতে পারে, ওকে, তাহলে সুতাটা না ছিঁড়ে টেনিস বলটিকে প্রতি মিনিটে সর্বোচ্চ কতবার ঘোরানো যাবে? আচ্ছা, একটা ম্যাক্সিমাম বেগ আছে, যেই বেগে ঘুরাইলে সুতাটা টিকে থাকবে। এরপর যদি আপনি বেগ আরো বাড়ান তাহলে কেন্দ্রমুখী বল বাড়বে, কেন্দ্রমুখী বল বাড়লে সুতার টান বাড়বে, কিন্তু ওই টানটা সুতা সহ্য করতে না পারলে ছিঁড়ে যাবে। তাহলে আমি একদম মনে করেন অল্প একটা বেগ দিয়ে ঘোরানো শুরু করছি, এরপর আস্তে আস্তে বেগ বাড়াইতেছি, একটা সময় কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। তো আপনাকে বলছে সুতাটা সর্বোচ্চ 24 নিউটন টান সহ্য করতে পারে। প্রতি মিনিটে সর্বোচ্চ কতবার ঘুরাইলে সুতা ছিঁড়বে না? তাহলে আমরা বলতে পারি সুতা ছিঁড়বে না যদি সুতার টান মানে কেন্দ্রমুখী বল এই 24 নিউটনের সমান হয়। তাহলে লেখেন কেন্দ্রমুখী বল সর্বোচ্চ 24 নিউটন হলে সুতা ছিঁড়বে না। এটা বলে দিস। আচ্ছা, এখন এটাকে একটু ছোট করি। এখান থেকে বের করতে বলছে কি? বের করতে বলছে মিনিটে সর্বোচ্চ কতবার ঘোরানো যাবে, ঘূর্ণন সংখ্যা বের করতে বলছে। ওকে, তাহলে খেয়াল করো, আমরা জানি এফসি ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর, এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা একটু আগে দেখছি। এখান থেকে আমার ঘূর্ণন সংখ্যা বের করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে ওমেগার মানটা বের করি কিরকম দাঁড়াবে? এফসি ডিভাইডেড বাই এম আর। বোঝা যায় অবশ্যই। ওমেগার মানটাই আমি কেন বের করব? কারণ আমার জানা আছে কৌণিক বেগকে যদি আমি ভাঙি এই রকম একটা এক্সপ্রেশন পাওয়া যায়। খেয়াল করে দেখেন, আমরা বিগত ক্লাসগুলোতে এই ধরনের ফর্মুলা অনেকবার দেখছি। 2n π/t, যেখানে n এর মানটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা। ওকে, সময়ও দেওয়া আছে প্রতি মিনিটে। তাহলে এখান থেকে আমরা যদি n এর মানটা বের করি সেটাই ঘূর্ণন সংখ্যা হবে। তাহলে n এর মানটা কত আসতেছে?
টি 2 পাই ওই পাশে চলে গেলে আসবে টি ডিভাইডেড বাই 2 পাই রুট এফসি বাই এমআর। ওকে, তো এখন সব মান বসিয়ে দেন। টি এর মান বলা আছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, 2 এর মান 2, পাই এর মান 3.1416, এফসি কত আছে ওই যে বলেছেন কেন্দ্রমুখী বল সর্বোচ্চ 24 নিউটন হতে পারবে, সেই 24 এখানে বসাই দেবেন। এম ছিল কত 150 গ্রাম, 150 গ্রামকে কেজিতে নিয়ে লিখতে আসবে 0.15, আর ছিল কত 0.5। ওকে, এই তো, তাহলে এখান থেকে আপনি যদি হিসাব নিকাশ করেন একটা মান চলে আসবে, অর্থাৎ মিনিটে সর্বোচ্চ এতবার যদি আমি ঘুরাই তাহলে সুতাটা ছিঁড়বে না। খুবই সিম্পল ম্যাথ। আইডিয়াটা হচ্ছে কেন্দ্রমুখী বলের, ম্যাথ হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে সুতা টানাটানির। সিম্পল। ওকে, পরে জায়গা রেখেছিলাম, দরকার হয়নি। আরেকটা ম্যাথ দেখি কি বলছে। একটি পানি ভর্তি বালতিকে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্যের দড়ির সাথে বেঁধে উলম্ব তলে সর্বনিম্ন কত বেগে ঘোরালে বালতি হতে পানি পড়বে না। আচ্ছা, একটা চিত্রের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, এই যে এখানে একটা বালতি আছে, ভিতরে পানি আছে। বালতির আংটাটাকে একটা সুতার মাধ্যমে বেঁধে এটাকে এভাবে একটা উলম্ব তলে ঘোরানো হচ্ছে। যদি ঘুরতে থাকে, বালতিটা যদি একসময় উপরের দিকে ওঠে তখন তার মুখটা কিন্তু খোলা, মুখটা নিচে থাকবে, তাহলে পানি কিন্তু পড়ে যাওয়ার কথা। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটে, পানি পড়ে না। কেন না পড়ার কারণটা কি দেখেন, পানি পড়ার কারণটা কি, পানির ওজন, পৃথিবী তাকে ওজনের সমান বলে নিচের দিকে টানছে। এখন ওই ওজনটাকে যদি নিষ্ক্রিয় করা যায় তাহলে পানি নিচে পড়বে না, উপরেও যাবে না। খেয়াল করেন, আমি কিন্তু ওকে ঘোরাচ্ছি, ঘূর্ণনের জন্য এখানে একটা কেন্দ্রমুখী বল একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হবে, তাই তো? তাহলে এখন কেন্দ্র বিমুখী বলের কারণে পানিটা বাইরের দিকে একটা বল লাভ করবে, সেটাকে আমরা বলবো এফসি, কেন্দ্র বিমুখী বল। আর এই পানির একটা ওজন আছে, সেটা কোন দিকে, নিচের দিকে, সেটা কত ধরে নিলাম ডাব্লিউ। তো বালতিটা এই পথ বরাবর ঘুরছে আর নিচের দিকে ওজন, উপরের দিকে কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। এখন যদি এফসি আর ডাব্লিউ সমান হয় তাহলে পানি নিচে পড়বে না। তাহলে এই কথাটাকে আমরা এখানে লিখব, পানি পড়বে না যদি এফসি ইকুয়ালস টু ডাব্লিউ হয়। ওকে, এখন এফসির ফর্মুলা কি? এফসির দুইটা ফর্মুলা আছে, আমি কোনটা বসাবো? আপনাকে বলা হয়েছে যে সর্বনিম্ন কত বেগে ঘুরালে, তো নর্মালি হচ্ছে আমরা বেগ বলতে ভিটাই বুঝবো, এম ভি স্কয়ার বাই আর, এই ফর্মুলাটা লিখবো। ডাব্লিউ মানে কি, এমজি, ওজন। তো এখন এখানে একটা কথা বলা আছে যে 1 মিটার কার্যকরী দৈর্ঘ্যের বলতে এখানে আংটার সঙ্গে যে দড়িটা বাঁধা আছে ওই দড়িটার দৈর্ঘ্য কিন্তু এখানে 1 মিটার না। কার্যকরী দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে এখানে যে পানিটা আমরা ব্যবহার করছি সেই পানির একটা ভরকেন্দ্র আছে, সেই ভরকেন্দ্র থেকে টোটাল ডিস্টেন্সটা, কেন্দ্র পর্যন্ত টোটাল ডিস্টেন্সটাকে আমরা বলতেছি কার্যকরী দৈর্ঘ্য। ওকে, সেই কার্যকরী দৈর্ঘ্যটা বলা আছে 1 মিটার, অর্থাৎ ম্যাথটাকে সহজ করার জন্য এটা বলে দিছে। এখান থেকে বেগ বের করতে হবে। তাহলে আগে দেখেন, এই যে এম এম কাটা যাবে, থাকবে ভি স্কয়ার বাই আর ইন্টু জি। তাহলে আমি এখান থেকে ভি ইকুয়ালস টু কি পাচ্ছি, রুট আর জি। তো এখান থেকে মানগুলো আপনি বসিয়ে দেন। আর হচ্ছে 1 মিটার আর এটা হচ্ছে 9.8। তাহলে এখন এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন আপনি বেগের একটা মান পেয়ে যাবেন। আমি একটু ক্যালকুলেট করে দেখি। 3.13 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ এত বেগে যদি এটাকে উলম্ব তলে ঘোরানো হয় পানিটাকে, বালতিটাকে, তাহলে পানি নিচে পড়বে না। ওকে, তাহলে এখন আমরা দেখব কেন্দ্রমুখী বলের ব্যবহার বাস্তব জীবনে কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় আমাদের কেন্দ্রমুখী বলটা দরকার হয়।
এখানে একটা ব্যবহার প্রথমে লেখা আছে, বাঁকা পথে সাইকেল আরোহীর গতি। যখন আমরা কোন একটা সোজা রাস্তা দিয়ে চলি, হাঁটা চলা করি বা দৌড়াদৌড়ি করি, ওই অবস্থায় আমরা ভূমির সঙ্গে কিন্তু পুরো স্ট্রেট অবস্থায় মানে পারপেন্ডিকুলার অবস্থায় থাকি, খাড়াভাবে থাকি। যখন কোন একটা বাঁক আমরা ঘুরতে যাই দৌড়ানো অবস্থায় কোন একটা বাঁকা রাস্তা দিয়ে, আমাদের মানে অগোচরেই মানে অবচেতন মানে আমরা কি করি, ওই ঘূর্ণনের সময় বাঁকের দিকে একটু হেলে যাই। কেন? কারণ আমাদের ছোটবেলা থেকে একটা প্র্যাকটিস হয়েছে, যদি আমি এদিকে না হেলি আমি ওই বাঁকটা ঘুরতে পারবো না, সোজা চলে যাব কিংবা রাস্তা থেকে বাইরে পড়ে যাব। এরকম একটা প্র্যাকটিস কিন্তু আমাদের হয়ে গেছে। এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে দেখলাম, বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরতে চায় তার অবশ্যই কেন্দ্রমুখী বল দরকার। কেন্দ্রমুখী বল ছাড়া কোনো ব্যাটার ছেলে বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তাহলে যখন আপনি একটা রাস্তা দিয়ে, একটা বাঁকা রাস্তা দিয়ে সাইকেল চালায় যাবেন কিংবা দৌড়ায় যাবেন বা বাইক নিয়ে যাবেন, আপনাকে কি করতে হবে? বাঁকের দিকে একটু সামান্য হেলে চলতে হবে। তাহলে দেখেন এখানে একটা চিত্র দেখানো আছে। এই যে ছেলেটা একটা সোজা রাস্তায় যাচ্ছে, ওকে আসলে যাচ্ছে না আসতেছে ঠিক বোঝা যাচ্ছে না, আচ্ছা ধরে নেন আপনার যেটা মনে হয়। একটা সোজা রাস্তায় যখন সে সাইকেল চালাচ্ছে, ওই অবস্থা দেখেন সে কিন্তু একদম স্ট্রেট আছে, মাটির সঙ্গে খাড়াভাবে আছে। এখানে mg হচ্ছে তার ওজন, আর এই rটা হচ্ছে মাটির প্রতিক্রিয়া বল। তা যখন আমরা ভূমির উপরে স্ট্রেট অবস্থায় থাকি তখন ওজন এবং মাটির প্রতিক্রিয়া বল পুরা বিপরীত দিকে থাকে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। ফলে আমরা নিচেও ঢুকে যাই না কিংবা সুপারম্যানের মতো উপরে উড়াল দিয়ে চলে যাই না। ওকে, কিন্তু যখনই সে কোনো একটা বাঁক ঘুরতে যাবে, ধরেন ওই দিকে একটা বাঁক আছে, ওই বাঁকটা যখন সে ঘুরতে যাবে ওই বাঁকের দিকে সে সামান্য হেলে গেছে। দেখেন কতটুকু কোণে হেলে গেছে? থেটা। থেটাটা কার সঙ্গে হিসাব করছি? উলম্বের সাথে। এখন খেয়াল করেন, ও সাইকেল সহ ও কিন্তু এখন তির্যক অবস্থানে আছে। তো মাটির যে প্রতিক্রিয়া বল সেটাও ওর বডি বরাবর তির্যকভাবে ক্রিয়া করবে। সিম্পল জিনিস, আমি সোজা আছি, প্রতিক্রিয়া বল আমার বডি বরাবর উপরে। যদি একদিকে হেলে যাই তাহলে প্রতিক্রিয়া বরাবর একটু কোনাকুনি হেলে যাবে, এরকমই। তো এই আরটা যখন কোনাকুনি হয়ে গেল, আরটা এখন দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে। উপরের উপাংশটা হবে আর কস থেটা, এটা হবে আর সাইন থেটা। কেন? এই যে এই কোণটা থেটা, এই কোণটা থেটা হলে এটা আর কস থেটা, এটা আর সাইন থেটা হবে। ওকে, তাহলে এখন খেয়াল করেন, এই আর কস থেটা ওজনের সাথে মোকাবেলা করবে, কাটাকাটি হয়ে যাবে, বাকি থাকবে শুধু আর সাইন থেটা। এই আর সাইন থেটাটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। ওকে, ওই যে বলতেছিলাম কেন্দ্রমুখী বল ছাড়া বৃত্তাকার পথে ঘুরতে পারবেন না। তাহলে এইভাবে একটা কেন্দ্রমুখী বল আপনি তৈরি করে নিলেন, এই কেন্দ্রমুখী বলের সাহায্যে আপনি ওই বাঁকটা ঘুরে চলে যাবেন। আপনি যদি না হেলতেন, একদম স্ট্রেট থাকতেন, তাহলে কিন্তু এই আর সাইন থিটা তৈরি হইতো না, অর্থাৎ কেন্দ্রমুখী বল তৈরি হইতো না এবং আপনি ওই বাঁকটা ঘুরতে পারতেন না। তাহলে এইভাবে করে যদি আমরা হেলি, কতটুকু কোণে হেলতে হচ্ছে? থেটা করে। এই থেটা কোণের পরিমাপটা কি? এই যে থেটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ভি স্কয়ার বাই আর জি। অর্থাৎ যখন আমরা আর ব্যাসার্ধের কোনো একটা বাঁক ঘুরতে যাব ভি বেগে, তখন আমাকে এতটুকু কোণে হেলে ওই বাঁকটা ঘুরতে হবে। ওকে, এই বাঁকের ব্যাসার্ধ জিনিসটা কি বোঝা যাচ্ছে? মনে করেন এটা একটা রাস্তা, এখানে বাঁক নিছে, আর এখানে যে বক্রতাটা তৈরি হয়েছে, এই বক্রতাটাকে একটা বৃত্ত চাপ ধরে আমি কিন্তু একটা কমপ্লিট বৃত্ত আঁকতে পারবো। ওকে, সেই বৃত্তের একটা কেন্দ্র পাওয়া যাবে। কেন্দ্র থেকে এই যে পরিধির উপরস্থ যে কোনো অবস্থানের দূরত্ব, এটাকে বলা হয় বাঁকের ব্যাসার্ধ। ওকে, তো যেই ধরনের বাঁকই থাকুক, প্রত্যেকটা বাঁকে কিন্তু একটা কমপ্লিট বৃত্ত আঁকা সম্ভব। ওই বৃত্তের ব্যাসার্ধকে বলা হয় বাঁকের ব্যাসার্ধ। ওকে, এই ব্যাসার্ধের মান জানা থাকতে হবে, বেগ জানা থাকতে হবে, তাহলে আমি কত কোণে হেলে বাঁকটা পার হইতে পারবো সেটা বের করতে পারবো। ওকে, তো এখন আমরা একটা ম্যাথ দেখি। কি বলছে? একটি মোটরসাইকেল 100 মিটার ব্যাসার্ধের একটি বাঁকা রাস্তা দিয়ে
54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, উলম্বের সাথে কত কোণে হেললে নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে? একদম সহজ, থিটার মান বের করতে বলছে। আমরা একটু আগে থিটার মানটা দেখছি, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স v স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তো মানগুলো বসিয়ে দেন। tan ইনভার্স v কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, তাহলে 15 আসবে। আপনি এটা বের করে নেন। এখানে কি করতে হয় জানো? 1000 দিয়ে গুণ 3600 সেকেন্ড দিয়ে ভাগ গেলেই এটা মিটার পার সেকেন্ডে চলে আসে। ওকে, বাকির ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার, জি 9.8। ওকে, এখন এটাকে আপনি ক্যালকুলেটরে বসায় দিলে একটা মান পেয়ে যাবেন। ওকে, এই অ্যান্সার। অর্থাৎ এত ডিগ্রি কোণে হেলে আমাকে উলম্বের সাথে, অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, থিটা আমরা অলওয়েজ উলম্বের সাথে হিসাব করি। ওকে, যদি এখন আপনাকে এই ইনফরমেশন দিয়ে বলতো যে আনুভূমিকের সাথে কত কোণে হেলতে হবে, তাহলে এই ফর্মুলা দিয়ে আপনি থিটা বের করছেন, করার পর 90 থেকে এই কোণটা বিয়োগ করে দিতে হবে, ব্যাস। খুব সহজ একটা ম্যাথ। ওকে, এখন খেয়াল করেন, যখন কোন একটা বাঁকে আপনি হাঁটছেন বা দৌড়াচ্ছেন কিংবা সাইকেল চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, ওই অবস্থায় কেন্দ্রমুখী বল কিভাবে তৈরি করে? বাঁকের দিকে একটু হেলে গিয়ে। ওকে, আপনি হেলতে পারছেন, হেলছেন, হেলে কেন্দ্রমুখী বল তৈরি করছেন। কিন্তু যে বেটা হেলতে পারবে না, যেমন ধরেন এক বেটা রিক্সা চালায় যাচ্ছে কিংবা প্রাইভেট কার নিয়ে যাচ্ছে, সে হেলবে কিভাবে? তার পক্ষে তো হেলা সম্ভব না। সেই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল তৈরি করার জন্য অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। ওকে, তাহলে সামনে আগে, ওই পদ্ধতিটার নাম হচ্ছে ব্যাংকিং। এটা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ওইটা না, কমার্সের কোনো ব্যাংকিং না। এখানে বলা আছে রাস্তার বাঁকে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল তৈরির উদ্দেশ্যে রাস্তার বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা সামান্য উঁচু রাখার প্রক্রিয়াকে রাস্তার ব্যাংকিং বলে। কিছু বুঝলেন? না বুঝলে চিত্রটা দেখেন। এই যে দেখেন, একটা বাঁক দেখানো যাচ্ছে চিত্রে, ওদিক থেকে রাস্তাটা এসে এদিকে বাঁক নিছে। যেখানে বাঁক নিছে ওই জায়গায় এই গাড়িটা যদি চলতে চায়, তাকেও কিন্তু হেলে চলতে হইতো, কিন্তু গাড়ি তো হেলতে পারবে না 4 চাকা দিয়ে। তাহলে কি করা হয়? রাস্তাটাকে একটু ঢালু করে তৈরি করা হয়। দেখেন, ওই যে দেখেন রাস্তার ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কতটুকু উঁচু রাখা হয়েছে। এই উঁচু রাখার কারণ কি? ওই উঁচু রাখলে গাড়িকে আর নিজে নিজে হেলার দরকার নাই, রাস্তা ঢালু, তাই সঙ্গে সঙ্গে গাড়িও ঢালু হয়ে গেছে অটোমেটিক। তাহলে এটা কিভাবে তৈরি করা হয়েছে? রাস্তার বাহিরের যে প্রান্তটা আছে সেটাকে ভিতরের প্রান্ত অপেক্ষা একটু উঁচু করে তৈরি করা হয়েছে। এই প্রসেসটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। সেটাই এখানে বলা হয়েছে বাইরের প্রান্ত ভিতরের প্রান্ত অপেক্ষা সামান্য উঁচু রাখার প্রক্রিয়া। ওকে, এখন এই ক্ষেত্রে ওই যে আরেকটা সুন্দর চিত্র দেওয়া আছে, রাস্তার সামনের দিক থেকে আপনাকে দেখানো হয়েছে। ওই যে রাস্তার ভিতরের প্রান্ত হচ্ছে এটা, রাস্তাটা এখানে দেখানো হয়েছে বাঁকা, এটা ভিতরের প্রান্ত, এটা বাইরের প্রান্ত। বাইরের প্রান্ত সামান্য উঁচু রাখা হয়েছে। ওকে, তাহলে এর ফলে একদম আনুভূমিক যে তলটা আছে তার সঙ্গে বর্তমান রাস্তাটা একটা কোণ তৈরি করছে। এই কোণটার নাম কি? ব্যাংকিং কোণ লেখা আছে। এক্ষেত্রে আনুভূমিকের সাথে ঢালু রাস্তাটি যে কোণ তৈরি করে তাকে ব্যাংকিং কোণ বলে। ওকে, তাহলে এখানে থিটা নামে যে কোণটা আমরা পাচ্ছি এটার নাম কি? ব্যাংকিং কোণ। লেখা উঠতেছে না। ওকে, তাহলে এই কোণটা যদি আমাকে নির্ণয় করতে হয় কিংবা কোণের মানটা জানা থাকলে রাস্তার বাহিরের প্রান্ত কতটুকু উঁচু রাখা দরকার সেটা যদি নির্ণয় করতে হয়, তার জন্য একটা এক্সপ্রেশন আছে এরকম। খেয়াল করেন, এই যে এটা হচ্ছে রাস্তার ভিতরের প্রান্ত, এটা রাস্তার বাইরের প্রান্ত। কতটুকু উঁচু রাখছি? h পরিমাণ। আর এটা হচ্ছে রাস্তার প্রস্থ x।
তো রাস্তার প্রস্থ যদি আমার জানা থাকে এবং ব্যাংকিং কোণের মানটা জানা থাকে, তাহলে এইভাবে করে ব্যাংকিং উচ্চতাটা বের করতে পারবো। এটার নাম কি? ব্যাংকিং উচ্চতা। এখন কথা হলো থিটার মানটা আপনি কোথায় পাবেন? একটু আগে কিন্তু থিটার মান বের করার একটা ফর্মুলা আমরা শিখে আসছি। থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স ভি স্কয়ার বাই আরজি। এখন আপনি বলতে পারেন, ভাইয়া ওইখানে তো থিটাটা আমরা উলম্ব তলের সাথে ধরছিলাম, কিন্তু এইখানে তো থিটাটা আনুভূমিকের সাথে। এই দুইটা কোণ কিভাবে সম্ভব? সমান হয় কিভাবে? এই দেখেন, এই চিত্রের মধ্যে একটু তাকান, এই কোণটাও কিন্তু উলম্ব রেখার সাথেই তৈরি হয়েছে এবং এই কোণটা সমান। যদি এখানে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সমান হবে, কারণ এই যে গোলাপি যে রেখাটা টানা হয়েছে, রেখাটা পুরোপুরি এই রাস্তার উপরে লম্বভাবে আঁকার কথা ছিল, সেটা হয় নাই, এই কারণে একটু বড় দেখা যাচ্ছে। এই কোণটা অবশ্যই সমান। কিভাবে? এটা আপনি চিত্র এঁকে নিজে ট্রাই করবেন, এটা আপনার হোমওয়ার্ক। ওকে, তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমি ব্যাংকিং কোণটা বের করতে পারবো। বসায় দিব, রাস্তার প্রস্থ বসায় দিব, ব্যাংকিং উচ্চতা পেয়ে যাব। ওকে, তাহলে ব্যাংকিং জিনিসটা কি? একটা বাঁকের কেন্দ্রমুখী বল তৈরি করার উদ্দেশ্যে বাইরের প্রান্তটা সামান্য উঁচু রাখা হয়। এই উঁচু রাখার কারণে একটা কোণ তৈরি হয়, ওই কোণটার নাম ব্যাংকিং কোণ। যে উচ্চতাটা রাখা হয় সেটাকে বলা হয় ব্যাংকিং উচ্চতা। এই তাহলে এখন এই কনসেপ্ট ব্যবহার করে আমরা একটা ম্যাথ দেখি। কি বলছে? একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ 500 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ঘন্টায় 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য বাইরের লাইনের পাতকে ভেতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে? সিম্পল প্রশ্ন। তাহলে মনে করেন এই হচ্ছে গিয়ে আপনার রাস্তা, মানে রেল লাইনের যে দুইটা পাতের মাঝখানে গ্যাপ থাকে, সেই গ্যাপটা, তো গ্যাপটা পুরাপুরি আনুভূমিক ছিল না। পুরাপুরি আনুভূমিক যদি থাকে সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা হচ্ছে ব্যাংকিং কোণ। এটা হচ্ছে এইচ এবং এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এক্স। এই এক্স এর মান কিন্তু আপনাকে বলে দিছে কত, সেটা 1 মিটার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ব্যাংকিং উচ্চতা বের করতে বলছে, এই যে কতটুকু উঁচু করতে হবে। আর কি বলা আছে? বাকির ব্যাসার্ধ বলা আছে, বেগ বলা আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে প্রথমে থিটার মানটা বের করব। দেখেন, আমরা জানি এই চিত্র অনুসারে লিখতে পারবো না? sin theta is equals to h divided by x। হ্যাঁ, লিখতে পারবো। তাহলে এখান থেকে আমার কি বের করতে বলছে? h বের করতে বলছে। h equals to কি আসবে? x sin theta। x এর মানটা জানা আছে, তো থিটার মানটা কিন্তু আমি জানি না। থিটার মান বের করার জন্য আমার কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখানে আমরা সেভাবে থিটার মানটা বের করে নেই। আমরা জানি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ভি স্কয়ার ডিভাইডেড বাই আরজি। ভি আছে 54, এটাকে যদি মিটার পার সেকেন্ডে নেই 15 আসবে। আর কত আছে? 500 মিটার। জি হচ্ছে 9.8। এটাকে ক্যালকুলেট যদি করি, সেটার একটা মান আমরা পাবো, সেটা বের করি। .63 এত ডিগ্রি। এই কোণটা আমরা এখানে বসায় এইচ এর মানটা বের করতে পারবো। এক্স ছিল 1 মিটার, এখানে আসবে সাইন 2.63 ডিগ্রি। এটাকে এখন ক্যালকুলেটরে বসাইলে চলে আসবে 0.046 মিটার। অর্থাৎ রাস্তার বাইরের প্রান্তটা ভিতরের প্রান্ত থেকে এইচ 0.046 মিটার, অর্থাৎ
4.6 সেন্টিমিটার উঁচু করতে হবে। ওকে, তো এই গেল ঘটনা। আরেকটা ম্যাথ দেখি, 2 নম্বর কি বলছে, একটি রাস্তা 50 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে, ওই স্থানে রাস্তাটি 5 মিটার চওড়া এবং এর ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু, সর্বোচ্চ কত বেগে চললে একটি গাড়ি ওই বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে? সহজ প্রশ্ন। এটা আর বলা আছে 5 মিটার চওড়া, এক্স বলা আছে, উঁচু কতটুকু সেটা বলা আছে, এইচ বলা আছে, সর্বোচ্চ কত বেগে চললে v equals to what এটা বের করতে বলছে। ওকে, আমরা জানি বুঝে গেছে তো, সিম্পল হিসাব নিকাশ। আর এর মান কত আছে? 50 মিটার। জি 9.8, থেটা বলা আছে না, ইয়েস, তাহলে একটা ঝামেলায় পড়ে গেছি, থেটার মানটা বলা নাই। আমার কি করতে হবে? প্রথমে থেটার মানটা বের করে নিতে হবে, কিন্তু আমি বের করতে চাই না, আমি এখানেই বসিয়ে দিতে চাই। কিভাবে? করেন, আমি tan থেটা না লিখে এখানে sin থেটা যদি লিখি, আচ্ছা আমি ঝামেলা যেতে চাচ্ছি না, আমি tan থেটা চেঞ্জ করে sin থেটা লিখতে পারবো। বিভিন্ন বইয়ের উদাহরণে দেখবেন করতে গেলে এই কাজগুলো করছে। কোণ খুব ক্ষুদ্র হইলে tan থেটার পরিবর্তে sin থেটা লেখা যায়, sin থেটা মানে h/x। আমি সেটা করবো না, আমি ডিরেক্ট থিটার মানটা বের করে এখানে বসাবো। তার আগে হচ্ছে আমি এটাকে একটু ছোট করে নিই। ওকে, সাইডে যাই, একটা চিত্র আঁকবো। ওকে, চিত্রে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এক্স, এই হলো থেটা, তাই না? তো এখান থেকে যদি আমি থেটার মানটা বের করতে চাই, কিভাবে পাবো? সাইন ইনভার্স h/x। ওকে, সাইন ইনভার্স h কত বলা আছে? 0.5 মিটার, x কত বলা আছে? 5 মিটার। তো এখান থেকে যদি আপনি একটা সিম্পল ক্যালকুলেশন করেন, sin inverse 0.1 হবে 5.74, এত ডিগ্রি। এই কোণটা আপনি এখানে বসায় দিবেন। ওকে, আমরা ওই কালারে যাই। এখানে যা বলা হচ্ছিল tan 5.74 ডিগ্রি, ব্যাস, ঝামেলার কিছু নেই। এখন এই ক্যালকুলেশনটাকে একবারে করে ফেলি। ওকে, আস্তে আস্তে কত? 7.02 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা যদি সর্বোচ্চ এত বেগে চলে তাহলে ওই বাঁকটা নিরাপদে অতিক্রম করে চলে যেতে পারবে। আর যদি তার বেগ এর থেকে বেশি হয় তাহলে সে ছিটকে বাইরে পড়ে যাবে। ওকে, এই হলো আমাদের হিসাব। কিন্তু বাস্তবে সেটা হয় না। এই যে এখানে বেগ যে 7 পাইছেন, গাড়িটা যদি 8 বা 9 বা 10 মিটার পার সেকেন্ড বেগেও চলে, বাস্তবে কিন্তু সে ছিটকে বাইরে পড়ে না। কেন পড়ে না? কারণ রাস্তার একটা ঘর্ষণ বল আছে। কিন্তু এই ম্যাথের মধ্যে আমরা কোথাও কিন্তু সেই ঘর্ষণ বলটাকে হিসাব করছি না। সেই হিসেবে এটা একটা আইডিয়াল ঘটনা। সেখানে বেগ যদি এই 7.02 এর জায়গায় 7.03ও লেখেন, তারপরেও আমরা বলবো যে সে ছিটকে বাইরে পড়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। কি বলছে?
একটি রাস্তা 100 মিটার ব্যাসার্ধে বাঁক নিয়েছে। ওই স্থানে রাস্তাটি 8 মিটার চওড়া এবং এর ভেতরের কিনারা হতে বাইরের কিনারা 0.4 মিটার উঁচু। একটি গাড়ি এত কিলোমিটার পার আওয়ার বেগে ওই বাঁক ঘুরতে গিয়ে ছিটকে খাদে পড়ে যায়। হৃদয় বিদারক দৃশ্য। ক নাম্বার কি বলছে? রাস্তাটির ব্যাংকিং কোণ কত? ওকে, তো কি কি দেওয়া আছে আমাদের কাছে? আর আছে, এক্স আছে, এইচ আছে, আর বেগ আছে ভি। ব্যাংকিং কোণ বের করতে বলছে ক নাম্বার। ব্যাংকিং কোণ বের করার জন্য আমার কি কি দরকার? একটা চিত্র দরকার প্রথমে। হ্যাঁ, এখানে আপনারা সবসময় এই চিত্রটা এঁকে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যখন কোণের সাহায্যে ম্যাপটা করবেন, চিত্রটা এঁকে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটা হলো এইচ, সরি এইচ এক্স থেটা। সেখান থেকে থেটা বের করব। চিত্র অনুসারে থেটা ইকুয়াল টু কি লেখা যাবে? tan না sin ইনভার্স h বাই x। h কত বলা আছে? ওই যে 0.4। x কত আছে? 8 মিটার। তো এটাকে এখন মেশিনে বসান। 2.87 এত ডিগ্রি। এই হলো অ্যান্সার। রাস্তার ব্যাংকিং কোণটা ছিল এত ডিগ্রি। তো খুব বেশি না কিন্তু। ওকে, ভিতরে চেক করছি। ওকে, খ কি বলছে? উদ্দীপকের আলোকে বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। ওকে, তো খ নাম্বার দেখি। খেয়াল করেন, যে গাড়িটা যাচ্ছিল বাঁক দিয়ে, ওই গাড়ির বেগ দেওয়া ছিল 30 কিলোমিটার পার আওয়ার। রাস্তার ব্যাংকিং ছিল কত? এত ডিগ্রি। রাস্তাটা যেই কোণে অলরেডি নির্মাণ করে ফেলা হয়েছে, সেই কোণটা কিন্তু আর চেঞ্জ করা সম্ভব না। তো ওই রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি চলতে চায়, এমন বেগে গাড়িটা চালাইতে হবে যাতে করে ওই ব্যাংকিং কোণের থেকে বেশি কোণে কাত হওয়া প্রয়োজন না হয়। ওকে, তাহলে প্রত্যেকটা ব্যাংকিং কোণের জন্য একটা বেগ আছে। ওই বেগটাকে বলা হয় নিরাপদ বেগ। বিভিন্ন রাস্তার বাঁকে স্পিড লিমিট লেখা থাকে, ওই বেগটাই লেখা থাকে। রাস্তাটা নির্মাণের সময় যত ডিগ্রি কোণ করে তাকে ঢালু করা হয়েছে, ওই অনুসারে বেগের মানটা কত হইতে হবে সেটাই ওখানে লেখা থাকে। এখন এখানে যে গাড়িটার কথা বলা আছে, সে কত বেগে চালাইছে? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে, রাস্তার যে ব্যাংকিং কোণটা আছে, সেই ব্যাংকিং কোণ অনুসারে নিরাপদ বেগটা কত সেটা আমরা বের করব। ওকে, তাহলে লেখেন রাস্তার ব্যাংকিং অনুসারে নিরাপদ বেগ ভি প্রাইম ধরি। হ্যাঁ, ভি প্রাইম হলে tan theta equals to ভি প্রাইম স্কয়ার বাই আর জি লিখতে পারবো। এখান থেকে কিন্তু আমরা ভি প্রাইমের মানটা বের করতে পারবো রুট আর জি tan theta। ওকে, তো আমি বেগটা বের করে ফেলি। কত আসবে? 100.8 tan 2.86 6.997, অর্থাৎ অলমোস্ট 7। হ্যাঁ, 7 লিখি, 7 মিটার পার সেকেন্ড। কিন্তু খেয়াল করে এটাকে কিলোমিটার পার আওয়ারে লেখেন এখন। হ্যাঁ, কারণ এখানে যে বেগটা দেওয়া ছিল সেটা কিলোমিটার পার আওয়ারে ছিল, তো এটাকে কিলোমিটার পার আওয়ারে কিভাবে নিব? 3.6 দেখুন, 25.12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ঘটনাটা খেয়াল করেন,
রাস্তাটা যেই ব্যাংকিং অনুসারে নির্মাণ করা হয়েছে ওই অনুসারে তার নিরাপদ বেগটা কত 25 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্পিড লিমিট হচ্ছে সর্বোচ্চ বেগ হচ্ছে এত, অর্থাৎ এই বেগে যদি সে গাড়িটাকে চালায়, ম্যাক্সিমাম এত বেগে যদি গাড়িটাকে চালায় তাহলে সে নিরাপদে ওই বাঁকটা ঘুরে চলে যেতে পারবে। বেগ যদি এর থেকে বেশি হয় তাহলেই তার দুর্ঘটনা ঘটবে, অর্থাৎ বেগ বেশি, তার জন্য বেশি কেন্দ্রবিমুখী বল দরকার, কিন্তু ঢালু কম হওয়ার কারণে অতটুকু কেন্দ্রবিমুখী বল তৈরি হয় নাই, তাই সে ছিটকে বাইরে পড়ে গেছে। তাহলে এখন দোষটা কার? যে গাড়ি চালাইছে তার। রাস্তার ব্যাংকিং তো আর চেঞ্জ করা সম্ভব না, তাহলে যে গাড়ি চালাবে তাকে বেগ অনুসারে স্পিড লিমিট বুঝেই গাড়ি চালাইতে হবে। তাহলে আমাদের সিদ্ধান্তটা কি আসলো? যে অতিরিক্ত বেগের কারণে গাড়িটি ছিটকে বাইরে পড়ে যায়। ওকে, অর্থাৎ নিরাপদ বেগ হওয়ার কথা ছিল 25, কিন্তু সে এর থেকে বেশি বেগে গাড়ি চালাইছে। তাহলে সিদ্ধান্তটা কি লিখবো? অর্থাৎ অতিরিক্ত বেগের কারণে বাস বলা ছিল, তাই না? গাড়ি বলেছে, গাড়িটি খাদে পড়ে যায়। এই হলো ঘটনা, ঠিক আছে? তাহলে এখানে যে ম্যাথটা আমরা সলভ করলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাস্তবধর্মী একটা প্রশ্ন, বিভিন্ন টিচারের এটা খুবই ফেভারিট প্রশ্ন। বিশেষ করে আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা দেখেছি, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এটার যে ব্যবহার, বিশেষ করে রাস্তার ব্যাংকিং, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তাহলে এই টপিকটার যে বেসিক আইডিয়াগুলো দরকার সেগুলো দিলাম, কিভাবে ম্যাথগুলো সলভ করা উচিত বা করতে হয় সেগুলো শিখলাম। তো এগুলো ব্যবহার করে আপনি বইয়ের উদাহরণে বা অনুশীলনের যত প্রবলেম আছে ওগুলা দেখে ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবেন আশা করি। তাহলে আজকের টপিকগুলো ধরে নেব যে ভালো মতোই বুঝছেন। তাহলে এই অধ্যায়ের এটাই ছিল আমাদের শেষ টপিক, অধ্যায় হাইলাইটস অনুসারে। তাহলে পরবর্তী কোনো অধ্যায়ে যখন আমরা বিভিন্ন হাইলাইটস নিয়ে আসব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।